মা, ও মা, বাড়িতে কি জল আছে নাকি আমি নদী থেকে জল নিয়ে আসবো? না রে মা, তোকে জল নিয়ে আসতে হবে না। তুই বরং আমাকে সবজিগুলো কেটে দে, আমি গিয়ে জল আনছি। আচ্ছা মা, ঠিক আছে। এই বলে শিলার মা নদী থেকে জল আনতে যায় আর জল নিয়ে আসে। তখন শিলার মা শিলাকে বলে, কি রে মা, তোর বাবা কি এখনো ঘুম থেকে ওঠেনি? না মা, বাবা তো এখনো ঘুমোচ্ছে। আর কত পরে পরে ঘুমাবে শুনি? এখনো ওঠার কোনো খবর নেই তোমার? আরে, এত সকাল সকাল রেডিওটা কে বাজাচ্ছে? কোনো রেডিও নয়, আমি কথা বলছি। তাড়াতাড়ি উঠে পড়ো, না হলে জল ঢেলে দেবো। সেটাই করো গো, যে গরম লাগছে, জল ঢেলে দিলে একটু শান্তি পাবো। এ কথা শুনে মোহনের স্ত্রী বাহির থেকে জল এনে মোহনের শরীরে ঢেলে দিল। আরে আরে, কি করলে তুমি এটা? সত্যি সত্যি পানি ঢেলে দিলে? হ্যাঁ, সত্যি সত্যি দিয়েছি। এবার যাও, কাজে লেগে পড়ো। এভাবে সারাদিন শুয়ে থাকলে জীবন চলবে না, বুঝলে? এরপর মোহন উঠে পড়ে আর বাজারে চলে যায়। মোহনের একটি সবজির দোকান ছিল আর সেগুলো সবজি বিক্রি করত। সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি। আসুন আসুন, সবজি নিয়ে যান। আরে দাদা, আপনার এই মিষ্টি কুমড়োটার দাম কত? 20 টাকা দাদা। দাদা, আমি নেব এই মিষ্টি কুমড়োটা, দিন আমাকে। আরে, আপনাকে দিবে মানে? এটা তো আমি নিব, তাই তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা দাম কত, আর এটা শুধু আমি নেব। আরে সে কি কথা, আমার কাছে তো এই একটাই মিষ্টি কুমড়ো ছিল, আর এখন এটা একজন নিতে পারে। হ্যাঁ, তাই আমি নিব। না, আমি নেব, আমাকে দিন। তারা দুজন এ নিয়ে অনেক কথা কাটাকাটি করতে লাগলো। তখন মোহন সে মিষ্টি কুমড়ো কেটে আলাদা করলো আর বলল, আপনি 10 টাকা দিন, আর দাদা আপনিও 10 টাকা দিন। তারপর তারা সেখান থেকে চলে গেল। আর সারাদিন সবজি বিক্রি করে মোহন বিকেলে বাড়িতে এলো। এভাবেই অনেক দিন চলে গেল। এত গরম পড়েছে, আমার যে এই গরম আর সহ্য হচ্ছে না। অনেক খারাপ লাগছে মা। এরকম গরম এর আগে কখনো হয়নি। ভগবান যেন তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দেয়, তাহলে একটু শান্তি পাবো। হ্যাঁ মা, ঠিক বলেছ তুমি। ভগবান যেন তাই করে। এভাবে অনেক দিন চলে গেল। একদিন মোহন খেতে বসেছিল আর খেতে খেতে তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো গিন্নি, একটা পাখা নিয়ে আসো, অনেক গরম লাগছে। ঠিক আছে, নিয়ে আসছি। এরপর মোহনের স্ত্রী পাখা দিয়ে মোহনকে বাতাস করতে লাগে আর মোহন খাবার খেয়ে নেয়। আর একদিন সকালে শিলার মা উঠোন ঝাড়ু দিচ্ছিল। আরে বাবা, তুমি এসো এসো। হ্যাঁ রে মা, তোকেই দেখতে এসেছি। কতদিন থেকে তোকে দেখি না। যা গরম পড়েছে, যা মা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা বাবা, ঠিক আছে, এখুনি আনছি। এই নাও বাবা, পানি খাও। কিরে মা, জামাই আর আমার নাতনি কোথায়? সে তো বাজারে গেছে বাবা, আর শিলা খেলছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এরপর শিলার মা খাবার এনে দেয় আর সেই খাবারগুলো খেয়ে নেয়। বিকেল বেলা মোহন বাড়িতে আসে আর তার স্ত্রীকে ডাকতে থাকে।
গিন্নি, গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, বাজার করে এনেছো? বাজার করে আনবো, কিন্তু কেন? কালকেই তো কতগুলো সবজি এনে দিলাম, সেগুলো কি শেষ হয়ে গেছে? না না, কোনো সবজি শেষ হয়নি, কিন্তু বাবা চলে এসেছে। বাবাকে কি আর শুধু সবজি দিয়ে খাবার খেতে দেব? তুমি বরং বাজার থেকে মাছ মাংস কিনে আনো। সে কি কথা, এই গরমের দিনের অতিথি? হ্যাঁ গো গিন্নি, কাল বাজার করে নিয়ে আসি। আজ বাড়িতে যা আছে তা দিয়ে বরং রান্না করো। না না, সবজি রান্না করব না। তুমি এক্ষুনি বাজারে যাবে আর বাজার করে নিয়ে আসবে। এই গরমে কত দূর পর্যন্ত হেঁটে এলাম, আবার হেঁটে যাব? এই নাও, ছাতাটা বরং নিয়ে যাও। রোদের তাপ কম লাগবে, গরমও কম লাগবে। যাও এবার বাজারটা নিয়ে এসো। এরপর মোহন বাজারে যায় আর মাছ মাংস কিনে নিয়ে আসে। আর মোহনের স্ত্রী রান্না করে। রান্না করে তারা সবাই রাতে খাবার খেয়ে নেয়। হ্যাঁ রে মা, অনেকদিন তো হলো বাড়িতে যাস না। জামাই আর নাতিকে নিয়ে চল আমার বাড়িতে, কটা দিন না হয় থেকে আসবি। হ্যাঁ বাবা, যাব, কিন্তু এখন নয়। তুমি বরং আমার বাড়িতে কদিন থাকো, আমি সময় করে যাব। না রে মা, আমি যে থাকতে পারবো না, কাল সকালবেলায় আমি চলে যাব। সে কি কথা বাবা, তুমি তো আজই এলে আর কালকেই চলে যাবে? হ্যাঁ রে মা, অন্যদিন আসবো। পরদিন সকালবেলা মোহনের শ্বশুর চলে যায়। তখন মোহন বলে, হ্যাঁ গো গিন্নি, বাবা যে তোমায় যেতে বললেন, কবে যাবে? না গো, এখন যাব না, অনেক গরম পড়েছে। কয়েকদিন পর যাব। যাও তুমি, এবার কাজ করো। এরপর মোহন কাজে চলে যায়। আর এভাবেই তাদের সংসার চলতে থাকে। আর কয়েকদিন পর মোহন তার শ্বশুর বাড়িতে যায়। তোমরা খাবে না? তোমরা খেয়ে নাও, তোমাদের খাওয়া শেষ হলে আমরা খেয়ে নেব। আমাদের সাথে বসলেই পারতে। তোমাদের একটা কথা বলবো? বৌদি, অনুমতি নেওয়ার কি আছে, তুমি বলো না। বলি, অনেকদিন তো হলো, লক্ষ্মীকে এবার বাড়িতে নিয়ে এসো না। ওকে ছাড়া যে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তোমার সাহস হলো কি করে লক্ষ্মীর নাম এই বাড়িতে তোলার? শুনে রাখো, লক্ষ্মীর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। এ কথা বলে গোপাল আর কান্ত রেগে খাবার ছেড়ে চলে যায় মাঠে। দিদি, এরা কখনো এদের ভুল বুঝতে পারবে না। লক্ষ্মী যে কেমন আছে। অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমি একটু বাড়িতে যাব। বাড়ি মানে? তোমার দাদারা তো আমাদের মেনে নেয়নি, তাহলে? বিকেলে দাদারা বাড়িতে থাকে না, সে সময় দাদারা জমিতে থাকে। বৌদিদের কথা খুব মনে পড়ছে, খুব ভালোবাসে ওরা আমায়। আচ্ছা, আমি অফিসে গেলাম, ফিরে এসে তোমায় নিয়ে যাব। দাদা, বৌদির ওপর এভাবে রাগ করা কি ঠিক হলো তোমার? রাগ হব না তো কি মাথায় তুলে নাচবো? যে বোনের গায়ে একটা আঁচ আসতে দেইনি, শেষে কিনা সেই বোন সম্মানে তোয়াক্কা না করে পালিয়ে গেল। এর পিছনে কিন্তু আমাদের দোষ কম নয় দাদা। দোষ? মোরলের সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকতো, ওর জন্য গ্রামে এখন মাথা তুলে হাঁটতে পর্যন্ত পারি না, সবাই আড়ালে নিন্দে মন্দ করে। তখন তারা দুই ভাই মিলে মাঠে কাজ করছিল, আর এদিকে লক্ষ্মীর বর বাড়িতে চলে আসে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সে কি কথা, তুমি না বলেছিলে ওই বাড়িতে যাবে? নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
এই যাচ্ছি, এখনই চলে আসবো। লক্ষ্মী রেডি হয়ে দুজনে মিলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর কিছুক্ষণ পর তারা ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। ছোট বৌদি, বড় বৌদি, কোথায় তোমরা? লক্ষ্মী, তোরা কেমন আছিস? তোরা আয়, ভেতরে আয়। এতদিনে বৌদিদের কথা মনে পড়লো তাহলে? রোজই মনে পড়ে বৌদি, কিন্তু আমার যে কপাল পোড়া। হয়েছে হয়েছে, ওসব কথা বাদ দাও। এবার বলো, কি খাবে? আপনার হাতের এক কাপ চা হলে মন্দ হয় না। এই চায়ের অনেক প্রশংসা শুনেছি লক্ষ্মীর থেকে। তখন লক্ষ্মীর বৌদি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা আর নাস্তা নিয়ে আসে। সবাই খুব খুশি ছিল। বৌদি, আজ তাহলে আসি, দাদারা আসার সময় হয়ে গেল যে। সাবধানে যাস, আর চিন্তা করিস না, আমরা ঠিক তোর দাদাদের বুঝিয়ে তোকে এই বাড়িতে নিয়ে আসব। লক্ষ্মী আর লক্ষ্মীর বর সেদিনের মতো সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মোড়লের এক পেয়াদা তাদের দেখতে পায়। আর তারা তাড়াতাড়ি মোড়লের কাছে গিয়ে বলে, কি বলছিস? কি খবর একদম পাকা তো নাকি? পরে আবার বুঝিস। যা, এখনই গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আয়। তখন মোড়লের পেয়াদা গিয়ে গোপাল আর কান্তকে ডেকে নিয়ে আসে। কি ব্যাপার কান্ত, লক্ষ্মীকে তোমরা মেনে নিয়েছো? আমাকে বর সাজিয়ে নিয়ে গিয়ে বোনকে পালিয়ে দিয়ে ভালোই নাটক করলে তাহলে। লক্ষ্মীর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই মোড়ল মশাই, এখানে মেনে নেওয়ার কোনো মানেই নেই। আজ লক্ষ্মী আর ওর বর এসেছিল তোমাদের বাড়িতে, পাক্কা খবর আছে। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? এই তো ঘন্টা দিয়ে কাগের কথা। আমরা তো তখন মাঠে ছিলাম। যদি এসে থাকে তাহলে যারা বাড়িতে উঠতে দিয়েছে তাদের আজ শেষ ভোজ হবে আমার বাড়িতে। তারপর কান্ত আর গোপাল চলে আসে। আর বাড়িতে এসে, গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? লক্ষ্মী এ বাড়িতে এসেছিল? না মানে মানে আমতা আমতা না করে বলো। হ্যাঁ, এসেছিল, ওর বাবার বাড়িতে এসেছিল। তোমাদের না করেছিলাম ওরা যেন চৌকাঠ না পেরোয়। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। যাও, এক্ষুনি বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে। তারপর দুই বউ বাড়ি থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দাদা, কখনো তোমার মুখের ওপর কোনো কথা বলিনি। এই যে তুমি অসুস্থ, তোমার সেবা তো ঠিক মতো করতে পারছি না। কি বলতে চাস তুই? দাদা, আমরা অন্যের কথা শুনে আমরা আমাদের আপনজনদের দূরে সরিয়ে দিয়েছি। তুমি একবার লক্ষ্মীর কথাই ভাবো। এই মোড়লকে বিয়ে করলে কি ও কখনো সুখী হতে পারতো বলো? সবই বুঝতে পেরেছি, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে, আর কিছু করার নেই। এখনো দেরি হয়নি দাদা, চলো আমরা ওদের সবাইকে ফিরিয়ে আনতে যাই। তখন তারা দুজনে মিলে লক্ষ্মীর বাড়িতে যায়। আর গিয়ে দেখে সবাই সেখানে। লক্ষ্মী, দাদা, তোমরা, তোমার এমন অবস্থা কি করে হলো? সব তোদের কষ্ট দেওয়ার ফল রে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলো না, ভগবান যে আমাকে ক্ষমা করবেন না। তুমি যে আমার প্রতিদেবতা। এবার চলো সবাই বাড়িতে ফিরে যাই। সেটা কিভাবে হয় দাদা?
এই প্রথম আপনারা আমার বাড়িতে এলেন আর না খেয়ে চলে যাবেন? তখন সবাই হাসতে থাকে। আর এরপর থেকে তারা সুখে ফুলমতি নামে একটি গ্রামের পাশে এক বড় বন ছিল। সেখানে একটি আমের গাছ ছিল। সেই গাছে অনেক আম ধরতো, আর আমগুলো খেতেও অনেক সুস্বাদু ছিল। গ্রীষ্মের শুরুতেই সে গাছে অনেক মুকুল আসতো, আর সেগুলো সুবাস চারদিকে ছড়িয়ে পড়তো। আর সেই গাছের আম সবাই খেতে আসতো। আস্তে আস্তে সেই গাছে অনেক আম ধরলো, আর সেই আমগুলো পাকতে লাগলো, আর গাছের কিছু আম পেকেও গেল। দেখ, এই গাছের অনেক আম পেকে গেছে, আমরাও তো পেকে গেছি, কিন্তু তুই এখনো পাকিসনি কেন? আমি তোদের থেকে অনেক ছোট, আর আমার চেহারাটা দেখ, একদম চকচক করছে। তোদেরকে দেখতে একদম বাজে লাগছে। বাজে কেন লাগবে? সবাইকে তো একদিন না একদিন এই চেহারাতে আসতেই হবে। তাতে কি হয়েছে? তোদের ওই চেহারার মতো আমার চেহারা হতে অনেক দেরি হবে, বুঝলি? তুই তোর চেহারা নিয়ে অহংকার করছিস, তাই না? তোর এই অহংকার খুব তাড়াতাড়ি শেষ হবে। হয়েছে হয়েছে, তোদের এই কথাগুলো আমার একদম ভালো লাগছে না। এবার একটু চুপ কর তো। তারপর পাকা আমটি চুপ করে রইল। আর তখনই সেই পথ দিয়ে এক বৃদ্ধা যাচ্ছিল, আর সেই বৃদ্ধাটি সেই গাছে অনেকগুলো পাকা আম দেখতে পেল। বড্ড খিদে পেয়ে গেছে, এত দূর হেঁটে এলাম। ওই তো একটা আমের গাছ দেখতে পাচ্ছি। যাই যাই, গাছটার কাছে যাই। আরে, গাছটাতে তো অনেক পাকা আম। একটা আম বরং পেড়ে খাই। এই বলে সে বৃদ্ধা গাছ থেকে একটি আম পেড়ে নিল, আর সেই আম খেতে লাগলো। আরে বাহ, আমটা কি সুস্বাদু, অনেক মিষ্টি। আমটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। যাই যাই, আবার হাঁটা শুরু করি, অনেকটা পথ যেতে হবে। তারপর সে বৃদ্ধা সেখান থেকে চলে গেল। এসব কাহিনী দেখে কাঁচা আমটি হাসতে লাগলো। এভাবে সবগুলোকে যেতে হবে, আর আমি একাই এই গাছে রাজত্ব করব। অনেক মজা লাগছে আমার। এভাবে হাসিস না, তোকেও একদিন পাকতে হবে, আর সবার সাথে তোকেও চলে যেতে হবে। তুই আমার কথা না ভেবে তোর কথা ভাব, কারণ তোর সময় প্রায় শেষ। কাঁচা আম পাকা আমকে নিয়ে অনেক হাসাহাসি করতে লাগলো, কারণ কাঁচা আমের অনেক অহংকার ছিল। এভাবেই তাদের দিন যাচ্ছিল। একদিন সেই পথ দিয়ে একটি লোক যাচ্ছিল। সেই লোকটি ওই আম গাছটি দেখতে পেল। আরে বাহ, এই গাছে তো অনেকগুলো আম ধরে আছে। আমি বরং কিছু আম পেড়ে নিই, আর এগুলো বাজারে বিক্রি করব, তাহলে বেশ কিছু টাকা পাবো। এই বলেই সেই লোকটি আম গাছটির কাছে গেল, আর কিছু আম পেড়ে নিল, আর সেখানে একটি কাঁচা আম দেখতে পেল। আরে, এখানে তো একটা কাঁচা আমও দেখতে পাচ্ছি। না, কাঁচা আমটা পারা যাবে না। কাঁচা আম কেউ কিনতেই যাবে না, দামও কম হবে। যাই,
এগুলোই বরং বাজারে নিয়ে যাই। এই বলে সেই লোকটি পাকা আমগুলো বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করতে লাগলো। আম নিবেন? আম অনেক সুস্বাদু আম, নিয়ে যাও নিয়ে যাও, আম নিয়ে যাও। এসব বলে সেই লোকটি ডাকতে লাগলো আর সেই আমগুলো অনেক দামে বিক্রি করতে লাগলো আর অনেকগুলো টাকাও পেয়ে গেল। আরে বাহ, এই আমগুলো তো আমি অনেক দামে বিক্রি করলাম, আমার অনেক টাকা হলো। আমাকে আরো একদিন ওই আমের বাগানে যেতে হবে। অন্যদিকে সেই আম গাছে থাকা কাঁচা আম বলতে লাগলো, আমার চেহারা যেন আগে থেকে আরো উজ্জ্বল হচ্ছে। ইস, কি সুন্দর লাগছে আমাকে। কাঁচা আমের এমন কথা শুনে পাকা আম কাঁচা আমের দিকে তাকায়। তখন কাঁচা আম বলে, কি রে, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? অবশ্য আমার দিকে তাকাবি না তো কার দিকে তাকাবি? আমি তো তোদের থেকে অনেক সুন্দর দেখতে। আমি তোর সুন্দর চেহারার দিকে তাকাইনি, তোর এই অহংকারী মুখটা দেখছি, কারণ এই অহংকার বেশি দিন থাকবে না। ও, বুঝতে পেরেছি, আমার এই সৌন্দর্য তোর সহ্য হচ্ছে না, তাই না? আর আর তাই তো আমাকে দেখে এরকম করছিস, তাই না রে? আমি তোর মতো কোনো অহংকার করছি না, আর তোকে দেখে আমার হিংসেও হয় না, কারণ আমিও এক সময় এমন দেখতে ছিলাম, কিন্তু আজ আমি পেকে গিয়েছি। তোকেও একদিন পেকে যেতে হবে। হ্যাঁ, তো কি হয়েছে? তোদের থেকে বেশি দিন আমি এই গাছে থাকবো। তোরা তো আর কদিনের মধ্যেই এখান থেকে চলে যাবে, আর আমি এখানে অনেক দিন থাকবো, আর আমার এই সুন্দর রূপ সবাই দেখবে। এসব বলে কাঁচা আম আর পাকা আম কথা বলতে থাকে। তখনই সেখানে একটি ছোট মেয়ে আসে, আর সে মেয়ে আম গাছটা দেখতে পায় আর বলে, আরে কি সুন্দর এই আমগুলো, একদম পেকে গেছে। আমি বরং এখান থেকে আম পেড়ে নেই। এই বলে সেই মেয়েটি সেখান থেকে একটি পাকা আম পেড়ে সেখানেই খেতে লাগলো, আর এসব দেখে কাঁচা আমটি হাসতে লাগলো। দেখেছিস, ওই মেয়েটিও তোদেরকেই খাচ্ছে, তোদের তো আর বেশি দিন নেই। তোদের এই অবস্থা দেখে আমার অনেক কষ্ট হচ্ছে রে। থাক কাঁচা আম, তোকে আর আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। এরপর মেয়েটি পুরো আমটি খেলো, আর তারপর সে বলতে লাগলো, আমি তো পাকা আম খেলাম, আর অনেকদিন থেকে কাঁচা আম খাওয়া হয় না, আর এই গাছে একটা কাঁচা আমও দেখতে পাচ্ছি, এই আমটি বরং পেড়ে বাড়িতে নিয়ে যাই। আরে, এই মেয়ে তো দেখছি আমাকে নিয়ে যাওয়ার কথাই বলছে, তাহলে আজকে কি আমার শেষ দিন? এখন কি হবে আমার? দেখলে তো তোমার পরিণতি, বেশি দিন অহংকার করেছিলে, আর দেখো আমার আগে তোমায় চলে যেতে হচ্ছে। বেশি অহংকার করলে এমনই হয়, তুমি আমাদের মতো পেকে যাওয়ারও সুযোগ পেলে না। আমার এক্ষুনি চলে যেতে একদম ইচ্ছে করছে না, আমি আরো কিছুদিন এখানে থাকতে চাই। কিন্তু সেই মেয়েটি ওই কাঁচা আমকে পেড়ে নিল আর সেখান থেকে চলে গেল। আর সে তার অহংকারের পরিণতি বুঝতে পারলো। আমি এই কাঁচা আমের আচার বানাবো আর অনেক মজা করে খাবো। এই বলে সেই মেয়েটি ঘরে চলে গেল, আর অন্যদিকে সেই আম গাছের সবগুলো আম শেষ হয়ে গেল। সেই লোকটি এসে সবগুলো আম পেড়ে নিয়ে সেগুলো বিক্রি করে দিল।
বাবা, ভালোই হলো। প্রতিবার ওখান থেকে আম নিয়ে আমি বিক্রি করে দিব, আর অনেকগুলো টাকা পাবো। এভাবেই কাঁচা আম আর পাকা আমের জীবন চলে গেল। আর কাঁচা আম তার অহংকারের পরিণতি বুঝতে পারলো।